ব্যাংককে মোদি ইউনুস বৈঠক, শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ, জানালেন প্রেস সচিব। তিস্তা ইস্যুতে ভারতকে এক বিন্দুও ছাড় দেওয়া যাবে না বললেন মির্জা আব্বাস। এবং অর্ধেক সময় পেরোলেও নিবন্ধন পেতে ইসির আহ্বানে সাড়া নেই দলগুলোর। অভিনন্দন। ভোরের পাতা প্রাইম নিউজের সাথে আছি আমি রেজা রায়হান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার আধা ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আলোচনায় বসেছেন। ব্যাংককের সাংগ্রিলা হোটেলে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে আজ স্থানীয় সময় মধ্যাহ্নের পর দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতারা তাদের দ্বিপক্ষীয় বৈঠক শুরু করেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে। গত 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর টানাপোড়েনের মধ্যে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক। এমন পরিস্থিতিতে আজ অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদি প্রথমবারের মতো আলোচনায় বসলেন। অবশ্য আজকের দ্বিপক্ষীয় আলোচনার আগে বৃহস্পতিবার বিমস্টেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদির দেখা হয়। নৈশভোজে একই টেবিলে তারা পাশাপাশি বসেছেন এবং পরে তারা কুশল বিনিময় করেন। সম্মেলনের আয়োজক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যাথুংটান সিনওয়াত্রা এই নৈশভোজের আয়োজন করেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চুক্তি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পাশাপাশি শেখ হাসিনার ভারতে বসে দেওয়া বক্তব্য, সীমান্ত হত্যা ও গঙ্গা চুক্তি নবায়ন সহ তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে কথা জানিয়েছেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে। প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এসবের বিষয়ে বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর আগে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার স্থানীয় সময় 12টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক হয়। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক এটি। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাংকক সফর নিয়ে শুক্রবার এক বিশেষ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কথা বলেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, যে কোনো গণতন্ত্রে নিয়মিত ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অংশ। ডক্টর ইউনুসের কাছে নরেন্দ্র মোদি এ বিষয়ে নিজের দর্শন তুলে ধরেছেন। সেই সঙ্গে সামনের দিনে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বাংলাদেশ দেখবেন বলে আশা প্রকাশ করেন। তিস্তা ইস্যু ও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে ভারতকে এক বিন্দুও ছাড় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার নিজস্ব বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ভারতের সকল প্রকার অসম চুক্তি ও সীমান্ত হত্যার নিয়ে মোদির সাথে আলোচনা হয়ে থাকলে এই বৈঠক সফল হয়েছে। বিএনপি আশা করে ভারত থেকে ন্যায্যগুলো প্রাপ্য আদায় করতে পারবেন। তিস্তা ছেড়ে দিতে হবে, কিংবা তিস্তা আমাদের যে প্রয়োজনীয় সংস্কারটুকু করতে হবে, তিস্তা যে দরকার পড়লে যে বার্তা করতে হবে আমাদের করতে হবে। এখানে তিস্তা ফারাক্কা নিয়ে কোনো ছাড় যদি বাংলাদেশ দেয় তাহলে কিন্তু এখন যে আমাদের অবস্থান এবং যে অবস্থা দেশে মানুষের যে মানসিক অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা যাই থাকুক না কেন, মানসিক অবস্থা বাংলাদেশের মানুষের অত্যন্ত শক্ত এবং শক্তিশালী একটা অবস্থানে আমরা এখন আছি। এই অবস্থায় আমাদের ভারতের সঙ্গে যে চুক্তিগুলো, অসম চুক্তিগুলো হয়েছে, সেগুলো যেমন বাতিল করা দরকার, তেমনি যে চুক্তিগুলো অসম এবং কার্যকর হয় নাই আমাদের এখানে দেশে, যেটা বাংলাদেশের পক্ষে যাবে, যেগুলো যেমন ফারাক্কা বার্তা চালু করা, তিস্তার বাদ চালু করা, এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। সীমান্ত হত্যা বন্ধ করা, এগুলো নেহায়তই একটা বাস্তব বিষয়। এগুলোকে বন্ধ বাদগুলো চালু করা এবং
সীমান্ত হত্যা বন্ধ করা, এগুলো যদি আলোচনা হয়ে থাকে নিশ্চয়ই একটা ভালো আলোচনা হয়েছে আমি মনে করি। এবং আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে ইউনূস সাহেব আরও ভালো কিছু আলোচনা করবেন, ভালো রেজাল্ট আমাদের দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন দেওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনের নেওয়া কার্যক্রমে দলগুলোর কোনো সাড়া নেই। সংস্থাটির বেঁধে দেওয়া সময়ের অর্ধেক পেরিয়ে গেলেও এখনও কোনো দল আবেদন করেনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন দেওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনের নেওয়া কার্যক্রমে দলগুলোর কোনো সাড়া নেই। সংস্থাটির বেঁধে দেওয়া সময়ের অর্ধেক পেরিয়ে গেলেও এখনও কোনো দল আবেদন করেননি। ইসি কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী প্রতি সংসদ নির্বাচনের আগে নিজ দলের প্রতীক নিয়ে ভোটে অংশ নিতে নিবন্ধন দিতে আগ্রহীদের আবেদন আহ্বান করে কমিশন। সে ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেও সামনে রেখে গত 10 মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি। এক্ষেত্রে আবেদনের সময় বেঁধে দেওয়া হয় 20 এপ্রিল পর্যন্ত। জানা গেছে, ইসির বেঁধে দেওয়ার সময়ে অর্ধেক পেরিয়ে গেলেও এখনো কোনো দল আইনানুগভাবে আবেদন করেননি। একটি দল আবেদন করলেও সেটি যথাযথ হয়নি, তাই সেটিকেও আমলে নেওয়া হচ্ছে না। তবে ঈদের পর অনেকেই আবেদন করতে পারে বলে ধারণা করছে সংস্থাটি। ইসির দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, গত 15 বছরে যেসব দল নিবন্ধন পায়নি তারাও এখন পর্যন্ত সাড়া দেয়নি। অন্যদিকে নতুন দলগুলোর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তাদের মতে নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করার পর নতুনদের অনেকেই নিয়মকানুন সম্পর্কে জানতে ইসিতে আসেন। এবার সে প্রবণতাও এখনো দেখা যায়নি। এক্ষেত্রে শেষ সময়ে এসে আবেদনের হিড়িক পড়ার আশঙ্কাও করছেন তারা। নতুন দলের মধ্যে দেশে এখন আলোচিত জাতীয় নাগরিক পার্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গড়া এ দলটি ব্যতীত অন্য কোনো দল গঠনের খবরও এখন পর্যন্ত কোথাও আসেনি। এনএসপি নেতারা এলাকায় গিয়ে প্রাক নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে জনসংযোগ করলেও দল গঠনের আইনি কাঠামো দাঁড় করানোর উদ্যোগ তেমন চোখে পড়ছে না। যদিও দলটির শীর্ষ নেতারা নিবন্ধন পাওয়ার দিকেই এখন মনোযোগ দেওয়ার কথা বলছেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। দীর্ঘদিন ধরে আমরা নিত্যপণ্যের বিষয়ে ভারতের উপর নির্ভরশীল ছিলাম। আমদানিতে ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসছে অন্তর্বর্তী সরকার। ফলে চাহিদা মেটাতে পণ্য যথাযথভাবে সংরক্ষণ ও উৎপাদনে স্বনির্ভরতার উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি ভারতের বিকল্প বাজারও খোঁজা হচ্ছে। কোনো কারণে দেশে উৎপাদন মার খেলে প্রয়োজনের সময় নিত্যপণ্য সরবরাহ নিয়ে সরকার যাতে বেকায়দায় না পড়ে সেজন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে নিত্যপণ্যের সংকট তৈরির সঙ্গে জড়িত দেশি ও বিদেশি সিন্ডিকেটের দৌরাত্ম্য কমবে বলে ধারণা করা হচ্ছে। নিত্যপণ্য আমদানিতে একক উৎস ও একক দেশের উপর নির্ভরতা কাটাতে সম্প্রতি সরকারকে বিকল্প দেশ খোঁজার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনও। চলতি বছরের জানুয়ারিতে অপ্রত্যাশিতভাবে কর বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরপর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয় বিভিন্ন পণ্য ও পরিষেবা থেকে প্রায় 12,000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় সম্ভব। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF চায় আগামী অর্থ বছরে কর ছাড় কমিয়ে ও করের হার বাড়িয়ে সরকার অতিরিক্ত 57,000 কোটি টাকা সংগ্রহ করুক। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে TBS। এ অবস্থায় এনবিআর কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত এ রাজস্ব সংগ্রহ করা না গেলে IMF-এর ঋণের চতুর্থ কিস্তি, যা ইতিমধ্যে মার্চ থেকে বিলম্বিত হয়েছে, এবং আসন্ন পঞ্চম কিস্তি পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। তারা আরও বলেন, IMF এখনও আনুষ্ঠানিকভাবে তাদের দাবিগুলো জানায়নি। তবে আগামী শনিবার ঢাকায় সংস্থাটির প্রতিনিধি দল আসার পর আনুষ্ঠানিকভাবে এসব শর্ত উপস্থাপন করা হবে বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, জানুয়ারির কর বৃদ্ধির ধাক্কা এখনও পুরোপুরি সামলানো যায়নি। তাছাড়া সব কর ছাড় একসঙ্গে বাতিল করাও সম্ভব নয়। এবার আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রধান বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে উচ্চ হারে শুল্ক আরোপের পর বিশ্বব্যাপী শেয়ার বাজারে বড় ধরনের ধস নেমেছে, আর মার্কিন ডলার 6 মাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ট্রাম্প যখন শুল্ক ঘোষণা দেন তখনই এই অস্থিরতার শুরু হয়। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বলা যায় কোনো ধরনের বাধা ছাড়াই পাশ হয়েছে মুসলিমদের সম্পত্তি সংক্রান্ত বিতর্কিত ওয়াকফ বিল। এরপর লোকসভায় পাশ হওয়ার 24 ঘন্টার মধ্যে বিলটি উচ্চকক্ষ রাজ্যসভায়ও দীর্ঘ বিতর্ক শেষে সহজেই পার হয়ে গেল। ভোটাভুটিতে বিলের পক্ষে 128টি এবং বিপক্ষে 95টি ভোট পড়ে।
আশঙ্কার বিষয় হলো এই বিলে ওয়াকফ বোর্ডে 2 জন অমুসলিম সদস্য রাখার কথা বলা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, সংসদীয় ওয়াকফ বিলের বিতর্কিত বিধানগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং ওয়াকফ বোর্ডগুলোতে 2 জন অমুসলিম সদস্যের বাধ্যতামূলক অন্তর্ভুক্তি। এছাড়া আরেকটি শর্ত হলো কমপক্ষে 5 বছর ধরে ইসলাম ধর্ম পালনকারী ব্যক্তিরাই ওয়াকফে সম্পত্তি দান করতে পারবেন। এবার বিনোদনের সংবাদ। ঈদে এখন পর্যন্ত বক্স অফিসে আলোর মুখ দেখতে পারেনি সালমান খানের সিকান্দার। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সালমান খান ও রাশমিকা মান্দানা। সিনেমাটিকে সালমানের কামব্যাক হিসেবে মনে করা হচ্ছিল, কিন্তু মুক্তির মাত্র 4 দিনের মাথায় সালমান খানের ছবির এমন হাল হবে কেউ ভাবেনি। 4 দিনেও সিকান্দার ছবির আয় 10 কোটিও টপকাতে পারল না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈদে এখন পর্যন্ত বক্স অফিসে আলোর মুখ দেখতে পারেনি সালমান খানের সিকান্দার। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সালমান খান ও রাশমিকা মান্দানা। সিনেমাটিকে সালমানের কামব্যাক হিসেবে মনে করা হচ্ছিল, কিন্তু মুক্তির মাত্র 4 দিনের মাথায় সালমান খানের ছবির এমন হাল হবে কেউ ভাবেনি। 4 দিনও সিকান্দার ছবির আয় 10 কোটিও টপকাতে পারল না। মুক্তির পর প্রথম সপ্তাহ এটা, আর তাতে বক্স অফিসে যেন দাপট ফিকে হয়ে গেল সিকান্দার। সার্চ লিংকের তরফে জানা গেছে, চতুর্থ দিনে অর্থাৎ 2 এপ্রিল বক্স অফিসে সিকান্দার মাত্র 9 কোটি 75 লাখ টাকা আয় করেছে। আর এই অঙ্কের সঙ্গে ভাইজানের এই বহু অপেক্ষিত ছবিটির মোট আয় পৌঁছে গিয়েছে 84 কোটি 25 লাখ টাকায়। ঈদের ঠিক আগের দিন রবিবার বক্স অফিসে মুক্তি পেয়েছে সিকান্দার ছবিটি, কিন্তু ছুটির দিন ঈদের আবহ থাকা সত্ত্বেও এই ছবি সালমানের বাকি ছবির মতো ওপেনিং পায়নি, বরং অনেকটাই কম ছিল প্রথম দিনের আয়। মুক্তির পর প্রথম দিন বক্স অফিসে সিকান্দার মাত্র 26 কোটি রুপির ব্যবসা করে। দ্বিতীয় দিন অর্থাৎ ঈদের দিন সেই আয়ের পরিমাণ বেড়ে হয় 29 কোটি টাকা। কিন্তু মঙ্গলবার এক ধাক্কায় আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমে যায়। এদিন 19 কোটি 50 লাখ টাকার ব্যবসা করে সালমানের ছবিটি। বুধবার সেই আয়ের পরিমাণ আরও অনেকটাই কমলো। সিকান্দার সিনেমায় আরও অভিনয় করেছেন কাজল আগারওয়াল, সত্যরাজ, সালমান জোশী প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে সাজিদ নাদিওয়ালার গ্রামসন এন্টারটেইনমেন্ট। সিকান্দার পরিচালনা করেছেন AR মুরুগাদুস। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার খেলাধুলার সংবাদ। আজ শ্রীলঙ্কার কলম্বোতে সাফের বিশেষ সাধারণ সভা ছিল। সেই সভা ছিল মূলত গঠনতন্ত্র সংশোধনের জন্য। বিদ্যমান গঠনতন্ত্রে সাফের নির্বাচনকালীন সময় বয়স 70 বছরের নিচে থাকা বাধ্যতামূলক ছিল। আজ বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বয়সের এই সীমা তুলে দেওয়া হয়েছে। সাফের গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান আগেই ইতিবাচক সম্মতি দিয়েছিল। আজকের সভায় সংশোধন ছিল শুধু সময়ের অপেক্ষা। 1954 সালের 23 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সালাউদ্দিন। 2026 সালে সাফ নির্বাচনের সময় 72 বছর বয়সে তিনি নির্বাচনে অযোগ্য ছিলেন। আজকের এই সংশোধনের ফলে সাফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। সাফের আগে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা AFC-তেও বয়সের এই বাধা ওঠানো হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ব্যাংককে মোদি ইউনুস বৈঠক, শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ, জানালেন প্রেস সচিব। তিস্তা ইস্যুতে ভারতকে এক বিন্দুও ছাড় দেওয়া যাবে না বললেন মির্জা আব্বাস। এবং অর্ধেক সময় পেরোলেও নিবন্ধন পেতে ইসির আহ্বানে সাড়া নেই দলগুলোর। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।